1941 সালে ব্রিটিশ ভারতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওয়ার অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে ঘুষ এবং দুর্নীতি কমানোর জন্য তৈরি হয় স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট, যেটির হেডকোয়ার্টার ছিল লাহোরে। পার্টিশন ও দেশ স্বাধীনের পর দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1946 এর মাধ্যমে সংস্থাটি স্বাধীন ভারতে কাজ শুরু করে। স্বাধীন ভারতে এর প্রথম কাজ থাকে যেসব রাজ্যগুলি আগে কোনো রাজার অধীনে ছিল সেগুলিতে যাতে রাজা বা তার কর্মীরা কোনো রকম দুর্নীতি বা সরকার বিরোধী কাজ না করে সেদিকে লক্ষ্য রাখা। কাজের পরিধি বেড়ে গেলে 1963 সালের 1 এপ্রিল হোম মিনিস্ট্রি একটি রেজলিউশন পাশ করে সংস্থাটির নতুন নামকরণ করে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই। কাজ শুরু করার কয়েক বছরের মধ্যেই সিবিআই এতটাই সাফল্য লাভ করে যে পরবর্তীকালে মার্ডার, কিডন্যাপ বা টেরোরিজমের মতো কেসেও সরকার এর সাহায্য নেওয়া শুরু করে। সুপ্রিম কোর্ট ও বিভিন্ন হাইকোর্টও নানান ধরনের জটিল কেসে তদন্তের জন্য সিবিআই এর ওপর ভরসা করতে শুরু করে। এর ফলে 1987 সালে সিবিআইকে নিজের মধ্যেই অনেকগুলি ব্রাঞ্চ তৈরি করতে হয়, যেখানে বিভিন্ন ব্রাঞ্চ বিভিন্ন ধরনের কেসে তদন্ত করবে। বর্তমানে সিবিআই ক্রাইম থেকে শুরু করে আর্থিক দুর্নীতি সব ধরনের কেসেই সরকারকে সাহায্য করে। সিবিআই ভারতের একমাত্র সংস্থা যেটি ইন্টারন্যাশনাল পুলিশ কোঅপারেশন ডিভিশনের অংশ, অর্থাৎ কোনো আন্তর্জাতিক সংস্থা বা অন্য কোনো দেশের সংস্থা যদি ভারতে কাজ করতে চায় অথবা কোনো তথ্যের দরকার হয় তাহলে তাদেরকে একমাত্র সিবিআই এর সঙ্গেই যোগাযোগ করতে হবে। সিবিআই এর প্রধান হলেন এর ডাইরেক্টর, যাকে অবশ্যই একজন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ র্যাঙ্কের আইপিএস অফিসার হতে হয়। যেহেতু সিবিআই যখন তৈরি হয়েছিল সেটি তৈরি হয়েছিল দিল্লি পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্টের মাধ্যমে, যাতে বলা ছিল সিবিআই খালি দিল্লির টেরিটরির মধ্যেই কাজ করবে। সেই কারণেই সিবিআই যখন অন্য কোনো রাজ্যে কাজ করতে যায় তখন সেই রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন হয়। এই ছিল সিবিআই এর পুরো ইতিহাস এবং কাজ করা স্ট্রাকচার। এই ঘটনায় আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানান।